তো আমি ফিরে এসেছি। আর যেমন তোমাদের জানিয়েছিলাম যে আমি কিছু পার্সোনাল কাজের জন্য শহরের বাইরে ছিলাম, যার জন্য ডাব্লিউডাব্লিউ এতদিন ফলো করা হচ্ছিল না, সেই কারণে ভিডিও আসছিল না চ্যানেলে। কিন্তু অবশেষে আমি ফিরে এসেছি, আর ভয় নেই, আজকে আমি শুধু রকে নিয়ে কথা বলবো না। কারণ যখন আমি ফিরে এলাম তখন ভাবলাম যে আগে ডাব্লিউডাব্লিউতে কী চলছে সেটাকে একটু ভালোভাবে ফলো করা যাক। তো সেটাই আমি করছিলাম। আর আমি বলবো যে কিছুদিন আগে আমি যেমন একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি ডাব্লিউডাব্লিউকে ক্রিটিসাইজ করেছিলাম যে ডাব্লিউডাব্লিউতে আর আগের মতো সেই মজাটা নেই। আর আমার কথা সেই সময় একদম ঠিকই ছিল, সেই সময় সত্যি সেই মজাটা ডাব্লিউডাব্লিউতে ছিল না। কিন্তু যখন আমরা কোনো জিনিসকে ক্রিটিসাইজ করি, তারপর যখন সেটা ভালো হয়, আমাদের সেটার প্রশংসাও করা দরকার। আর আজকের ভিডিওতে আমি সেটাই করব। আর আমি বলবো যে কীভাবে ট্রিপল এইচ আপাতত ক্ষণিকের জন্য হলেও আমাদের কথা শুনেছে, আর ডাব্লিউডাব্লিউ কীভাবে আবার ফর্মে ফিরে আসার চেষ্টা করছে, আর আবার আগের মতো কিছুটা ইন্টারেস্টিংও হচ্ছে এখন। তো সেটা নিয়ে এই ভিডিওতে কথা হবে, মানে ডাব্লিউডাব্লিউতে কারেন্টলি কী চলছে সেটাকে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটা দেখলে তোমরা পুরোপুরি একটা ধারণা পেয়ে যাবে। আর যেমন বললাম, শুধুমাত্র রকে নিয়ে এই ভিডিওতে কথা বলবো না, তাই ভেবো না যে এটা রয়ের রিভিউ ভিডিও হতে চলেছে। তো আশা করি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, ভিডিওটা তোমাদের দেখে ভালো লাগবে, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে এই R-Truth সিচুয়েশনটা নিয়ে কথা বলা যাক। তো এটা নিয়ে আমি আগেও কথা বলেছি যে R-Truth এই যে ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছে, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। কারণ ট্রিপল এইচ দাবি করছে যে এটা পুরোপুরি একটা স্টোরি লাইনের পার্ট ছিল, আর ডাব্লিউডাব্লিউ পুরোটাই মানে প্ল্যান করে করেছিল, আর একটা ওয়ার্ক ছিল এটা। কিন্তু ভেতরে ভেতরে আমি তোমাদের এক্সপ্লেন করেছিলাম যে কীভাবে এটা কোনো ওয়ার্ক ছিল না। অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ R-Truthকে বের করে দিয়েছিল রিয়েল লাইফে। আর তারপর যেহেতু ফ্যান্সরা ডিমান্ড করেছে, R-Truth একটা সেই লেভেলের সুপারস্টার, আর ডাব্লিউডাব্লিউর একটা ভেটারেন্ট, তো সেই কারণে ডাব্লিউডাব্লিউ আর টিকেও বাধ্য হয়েছে আবার R-Truthকে ফিরিয়ে আনতে। বলতে পারে যে ফ্যান্সদের ডিমান্ডেই। কিন্তু যাই হোক না কেন, কারণ যাই হোক, এটা স্টোরি লাইন হোক বা ফ্যান্সদের ডিমান্ডে ডাব্লিউডাব্লিউ ফিরে আসুক, মানে R-Truthকে ফিরিয়ে আনুক। ব্যাপারটা হলো এই যে ঘটনাটা ঘটেছে, এইখানে না একটা মানে ব্লার লাইন তৈরি হয়েছে, যেটা হচ্ছে আমাদের মানে পুরোপুরিভাবে বুঝতে দিচ্ছে না যেটা অ্যাকচুয়ালি কোনো স্টোরি লাইন ছিল নাকি এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট। আর এই ব্যাপারগুলো না ডাব্লিউডাব্লিউতে হওয়া দরকার, কারণ এই যে ব্যাপারটা, এইগুলোই ডাব্লিউডাব্লিউকে এতদিন জীবিত রেখেছে। কারণ ভিন্স ম্যাকম্যানের সময় আমরা বিভিন্ন সময় দেখেছিলাম যে এমন কিছু স্টোরি লাইন হতো যেটা অ্যাকচুয়ালি স্টোরি লাইন নাকি সেটা রিয়েল লাইফ ইনসিডেন্ট সেটা আমরা বুঝতে পারতাম না। আর এই ধরনের স্টোরি লাইন যখন প্লে করা হয় বা এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে, তখনই দেখে মনে হয় যে না, আমরা কিছু তো একটা ইন্টারেস্টিং দেখছি। আর যেখানে আমরা স্টোরি লাইন আর রিয়েল লাইফকে মানে আলাদা করতে পারি না, সেখানেই অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউর মজাটা আসে। আর এইটাও ঠিক ওরকম টাইপেরই একটা ঘটনা, যেখানে আমরা হয়তো মনে মনে এটা জানি যে এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফ একটা ইনসিডেন্ট ছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ দেখানোর চেষ্টা করছে যেটা একটা স্টোরি লাইন ছিল। তো ব্যাপারটা এমনই মানে একটা হজবরল সৃষ্টি হয়েছে, যেখানে আমরা বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি এটা রিয়েল লাইফ ইনসিডেন্ট নাকি একটা স্টোরি লাইন। আর এইখানেই মানে এই যে আমাদের একটা জল্পনা কল্পনার জগৎ তৈরি হয়েছে, আর এখানে আমরা একটা ব্লার লাইনের মধ্যে আছি, এটাই তো ডাব্লিউডাব্লিউকে আরও ইন্টারেস্টিং বানায়। আর এই R-Truth ফিরে আসার ঘটনাটাও ঠিক তেমনই একটা ঘটনা। সেই কারণে আমার মনে হয় এইটা এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউকে আবার যে মানে ডাব্লিউডাব্লিউর যে ইন্টারেস্টটা আবার তৈরি হচ্ছে ধীরে ধীরে, সেখানে অনেকটা হেল্প করেছে ডাব্লিউডাব্লিউকে। এবার R-Truth কথা যখন হলোই, তখন এই R-Truth ফিরে আসে আর একটা ভালো জিনিস যেটা হয়েছে সেটা দেখো কত সুন্দর একটা লিঙ্ক আপ হয়েছে। যেমন আজ থেকে বহু বছর আগে আমরা যখন CM Punk'ের পাইপ বোম দেখেছিলাম, তখনই সিচুয়েশনটা মনে করো। তখন জন সিনা আর R-Truth ম্যাচ হচ্ছিল, যেখানে CM Punk ইন্টারফেয়ার করায় R-Truth জিতে গেছিলো আর জন সিনাকে একটা টেবিলের থ্রু ফেলে দিয়েছিল। আর তারপর CM Punk'ের সেই আইকনিক পাইপ বোম প্রোমোটা এসেছিল। আর এইবারও সেই একটা ফুল সার্কেল কমপ্লিট হলো, সেই জন সিনা R-Truth'েরই ম্যাচ চলছিল, যেখানে CM Punk এবার ইন্টারফেয়ার করেছিল আবার জন সিনাকে, কিন্তু এবার সময় ছিল জন সিনার। আর এরপর জন সিনা CM Punk'কে টেবিলের থ্রুতে ফেলে সেম একটা পাইপ বোম টাইপেরই প্রোমো কাট করেছে। এবার তোমরা বলতে পারো যে এই প্রোমোটা স্পেশাল তো কিছু ছিল না, এই প্রোমোটাতে তো জাস্ট মানে জন সিনা CM Punk'কে নকল করেছে, বা CM Punk যে পাইপ বোম প্রোমো কাট করেছিল সেটাকেই আবার রিপ অফ করে আবার আর কি মানে জন সিনা নিজের মতো করে বলেছে। হয়তো অ্যাকচুয়ালি ঘটনাটা তাই, কিন্তু এখানে জন সিনা দেখিয়ে দিয়েছে যে কেন জন সিনা অ্যাকচুয়ালি গ্রেটেস্ট অফ অল টাইম। তার কারণ হচ্ছে দেখো, ডাব্লিউডাব্লিউতে এই যে হিল আর ফেসের যে ব্যাপারটা আছে না, এটা অ্যাকচুয়ালি অনেকটা ম্যাটার করে। কারণ যখন কোনো সুপারস্টার তার ফেস ক্যারেক্টারে থাকে বা বেবি ফেস ক্যারেক্টারে থাকে, তখন না তার কাছে অনেক রেস্ট্রিকশান থাকে, মানে সে অনেক কিছু চেয়েও বলতে পারে না যেগুলো হয়তো সে বলতে চায়। কিন্তু তারই কম্প্যারিজনে যখন একটা কোনো হিল সুপারস্টার থাকে, তখন সেই হিল সুপারস্টারের কাছে অনেকটা ফ্রিডম থাকে। হ্যাঁ, হয়তো ডাব্লিউডাব্লিউ তাকে একটা মানে লিমিট দিয়ে দেয় যে তুমি এইসব নিয়ে কথা বলতে পারো, কিন্তু তবু তার কাছে অনেকটাই ফ্রিডম থাকে মানে কম্পেয়ার টু অ্যাজ আ ফেস সুপারস্টার, যে সে অনেক কিছু চাইলে বলে দিতে পারে যেগুলো সে অ্যাকচুয়ালি বলতে চায়। কারণ ফ্যান্স কীভাবে রিয়াক্ট করবে তাতে তার কিছু যায় আসে না, কারণ সে এমনি একজন হিল সুপারস্টার।
আর আগেকার দিনে সিএম পাঙ্কেরও ঠিক সেই অবস্থায় ছিল, যে সময় সিএম পাঙ্ক যেহেতু সে সময় হিল ক্যারেক্টার প্লে করছিল, তাই জন সিনার এগেনস্টে সিএম পাঙ্কের মনে যা ছিল সিএম পাঙ্ক বলেছিল, আর এই কারণে সিএম পাঙ্কের সেই পাইপ বোম প্রোমোটা এত আইকনিক হয়ে গেছিলো। আর এখনের সিচুয়েশন পুরোই উল্টো। আর ডাব্লিউডাব্লিউ যে জন সিনা আর সিএম পাঙ্কের প্রোমোটা মানে প্রোমো প্যাকেজটা বানিয়েছে, ওইখানেও মানে ডাব্লিউডাব্লিউ সেটা দেখেছে যে এখন সিচুয়েশন পুরোই পাল্টে গেছে। এখন জন সিনার সিচুয়েশনে চলে গেছে সিএম পাঙ্ক, আর সিএম পাঙ্কের সিচুয়েশনে চলে এসেছে জন সিনা। এখন জন সিনা আছে ব্যাড সাইডে আর সিএম পাঙ্ক আছে গুড সাইডে। তো এখন যা রেস্ট্রিকশন আছে সেগুলো সিএম পাঙ্কের দিকে আছে, কিন্তু এখন জন সিনার কাছে কোনো রেস্ট্রিকশন নেই। আর যখন জন সিনার কাছে কোনো রেস্ট্রিকশন নেই, তখন জন সিনা এটা দেখিয়ে দিয়েছে যে জন সিনার হাতে মাইক থাকলে জন সিনাও কত দূর যেতে পারে। আর হয়তো স্টাইলটা সিএম পাঙ্কের মতনই ছিল, বা স্টাইলটা মানে পুরো যে প্রোমোর কথাগুলো সেগুলো সিএম পাঙ্কের থেকেই চুরি করা, কিন্তু তাতে জন সিনা যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি জন সিনার মনের কথা। আর জন সিনাও এতদিন সেগুলো মানে বলতে চাইছিল, কিন্তু ওই যে যেহেতু সে এতদিন বেবি ফেস ছিল, আর তাকে অনেক কথা ভেবেচিন্তে বলতে হতো, আর সব কথা হয়তো সে বলতে পারতও না চাইলে, তো সেই কারণে সে এতদিন আটকে ছিল। কিন্তু এখন যখন জন সিনার হিল ক্যারেক্টার চলছে, তো জন সিনা সেগুলো সব মন থেকে বের করে দিচ্ছে। আর সেই কারণে জন সিনার পাইপ বোম প্রোমোটাও কিন্তু খুব একটা খারাপ প্রোমো না, উল্টে তো অনেকে এটা বলছে যে সিএম পাঙ্কের থেকে বেটার ছিল। এবার সিএম পাঙ্কের থেকে বেটার ছিল কি ছিল না সেটা একটা ডিবেটেবল বিষয়, সেটা তোমাদের যার যেটা ভালো লাগবে সেটাকে তোমরা বলতে পারো যে এটা বেটার ছিল, এটা বেটার ছিল। অনেকে বলছে সিএম পাঙ্কেরটা অরিজিনাল ছিল বলে সিএম পাঙ্কেরটা বেটার ছিল, তো এগুলো নিয়ে ডিবেট করা যেতে পারে। কিন্তু যাই হোক না কেন, দুটো পাইপ বোম প্রোমোই নিজেদের মধ্যে আইকনিক ছিল, এটা তো আমাদের মানতেই হবে। এবার মজার ব্যাপার হলো এইটা, জন সিনা লাস্টে এটাও বলেছিল যে সিএম পাঙ্ক তাকে যে এই যে তার লাইনগুলো চুরি করতে দিয়েছে, এখানে সিএম পাঙ্ক নিজেই মানে নিজেকে বোকা বানিয়ে দিয়েছে। আর জন সিনা এই প্রোমোতে যে কথাগুলো বলেছিল যে সিএম পাঙ্ক অনেক বড় বড় টুইট করে কিন্তু তার অ্যাকশনে সেগুলো প্রকাশ পায় না, যেগুলো অ্যাকচুয়ালি সত্যি। এবার দেখো, যেমন সিএম পাঙ্ক একসময় বলেছিল যে সে কোনোদিন সৌদি আরবিয়াতে যেতে চায় না, ওইটা একটা ব্লাড মানি, কিন্তু পরবর্তীকালে এখন আমরা দেখতে পাচ্ছি নাইট অফ চ্যাম্পিয়ন্সের জন্য তাকে সৌদি আরবেই যেতে হচ্ছে। এবার এখানে অনেকে বলতে পারো যে হ্যাঁ এটা তো সত্যি যে সিএম পাঙ্ক কেন যাচ্ছে, সিএম পাঙ্কের যাওয়া উচিত না, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা ভেবে দেখো এটা সম্ভব না। তার কারণ হচ্ছে, যেমন আমাদের জন সিনা বলেছিল যে এখন সিএম পাঙ্কও হয়ে গেছে মিস্টার টিকেও। এবার কথাটা শুনতে হয়তো খারাপ লেগেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাই হচ্ছে বাস্তব। আর সিএম পাঙ্কে এটা হতেই হতো। তার কারণ হচ্ছে এখন যেহেতু সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউর কন্ট্রাক্টের আন্ডারে আছে, তো এখন ডাব্লিউডাব্লিউর এরকম অনেক শো আসবে যেগুলো হয়তো সৌদি আরব থেকে হবে। এবার এমনও, আর সৌদি আরবের সাথে যেহেতু ডাব্লিউডাব্লিউর ডিলটা অনেকটাই বড়, এরকমও কথাবার্তা চলছে যে ফিউচারে হয়তো রাসেলমেনিয়াও একটা সৌদি আরব থেকে হতে পারে, যেমন নেক্সট ইয়ারের রয়্যাল রাম্বলও সৌদি আরব থেকে হবে। তো সিএম পাঙ্ক কতদিন সৌদি আরবকে এড়িয়ে এড়িয়ে যাবে? কারণ একটা না একটা সময় তো আসবে যখন তাকে সৌদি আরবে যেতেই হতো, আর সেই সময় যদি কোনো বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট পড়ে যেত আর সেটা সিএম পাঙ্ককে মিস করতে হতো, তো সেটা আমাদের জন্য খুব একটা ভালো হতো না। তো তার থেকে ভালো যে যা আগে হয়েছে হয়েছে, এখন ওইসব কথা ভুলে কি এই যে সিএম পাঙ্ক নাইট অফ চ্যাম্পিয়ন্সে সৌদি আরবে যাচ্ছে, এখান থেকে তার এই যে সৌদি আরবে না যাওয়ার যে ব্যাপারটা সেটা পুরোপুরিভাবে ভেঙে যাবে, আর এবার সিএম পাঙ্কও সৌদি আরবে নিশ্চিন্তে যেতে পারবে। তো এই একটা ভালো জিনিস হয়েছে। মানে মোট কথা হলো এইটাই যে এইটা সিএম পাঙ্ককে করতেই হতো, কারণ নিজের জেদ ধরে বসে থেকে মানে সৌদি আরবে না যাওয়া, এটা সিএম পাঙ্কের জন্য, ডাব্লিউডাব্লিউর জন্য, আর আমাদের ফ্যান্সদের জন্য খুবই খারাপ ব্যাপার ছিল। কিন্তু এইসবের মাঝখানে ভালো জিনিস সেটাই হয়েছে যে এই যে জন সিনার হিল টেনের পর থেকে আমরা অ্যাকচুয়াল হিল জন সিনারকে দেখতে পাচ্ছিলাম না, তার সেই সেম রিপিটেডেড প্রোমো হচ্ছিল, সেটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। আর যেমন সিএম পাঙ্ক বলেছিল যে যখন সিএম পাঙ্ক জন সিনার সামনে আসবে তখন সে রিয়েল জন সিনাকে বের করে আনবে, আর জন সিনার এই যে রিটায়ারমেন্ট ট্যুর এইটাকেও ইন্টারেস্টিং বানাবে। আর সেটা সিএম পাঙ্ক অ্যাকচুয়ালি বানিয়ে দিয়েছে। আর সিএম পাঙ্ক দেখিয়ে দিয়েছে যে যখন দুটো বড় বড় সুপারস্টারের মধ্যে ফিউড হয় তখন কতটা হেল্প হয় দুটো সুপারস্টারেরই। আর জন সিনার এই যে রিয়েল ভার্সনটা সেইটা সিএম পাঙ্ক সত্যি আমাদের সামনে এখন নিয়ে এসেছে। আর আমি তো চাইবো এটাই যে জন সিনার যতটা ট্যুর আর বাকি আছে পুরোটাতে জন সিনার এই ক্যারেক্টারটাই চলুক, সেই পুরনো রিপিটেটিভ ক্যারেক্টারটা আর যেন ফিরে না আসে। তো এই একটা ভালো জিনিস হয়েছে। এখন শুধু নাইট অফ চ্যাম্পিয়ন্সের অপেক্ষা, যেখানে জন সিনার সিএম পাঙ্ক আবার একে অপরের মুখোমুখি হবে, আর সেইখানে কোনোভাবে সিএম পাঙ্ক আমাদের সারপ্রাইজ করতে পারে কিনা সেটা একটা দেখার বিষয় হবে, যেটা নিয়ে প্রেডিকশন ভিডিওতে কথা বলবো। আর নাইট অফ চ্যাম্পিয়ন্সের কথা যখন হচ্ছে, তখন নাইট অফ চ্যাম্পিয়ন্সের যে ম্যাচ কার্ডগুলো ডাব্লিউডাব্লিউই অ্যানাউন্স করেছে সেটা রাসেলমেনিয়ার থেকে কম কিছু না। যাই হোক, সেটা পুরোপুরি একটা অন্য টপিক, যেটা নিয়ে প্রেডিকশন ভিডিওতে ভালো মতো কথা বলা যাবে। কিন্তু একটা যেটা ম্যাচ, যেটা হচ্ছে গোলবার্গ ভার্সেস গুন্থার, তো সেইটা নিয়ে তো কথা বলবে। কিন্তু তার আগে এই ম্যাচটা হচ্ছে কেন? এই ম্যাচটা হচ্ছে তার কারণ হচ্ছে জেউসের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ চলে গেছে। এবার এইখানেও ট্রিপল এইচকে ক্রেডিট দিতে হবে যে ট্রিপল এইচ ফ্যান্সদের কথা শুনেছে, কারণ ফ্যান্সদের মধ্যে অনেকেই জেউসোকে অ্যাজ এ চ্যাম্পিয়ন পছন্দ করছিল না। এবার সেই কারণে সে জেউসের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নিয়েছে। কিন্তু এরপর ফ্যান্সরা কমপ্লেন করতে পারে যে চ্যাম্পিয়নশিপ নিয়ে কী হলো, সেই তো আবার গুন্থারের কাছেই গেল। তো দেখো, এত দাবি মানা যাবে না, কারণ আমরা যা চাইবো ডাব্লিউডাব্লিউ যদি তাই করতে থাকে একদম এক্স্যাক্টলি, তাহলে আর মজা কী থাকলো। কিন্তু এই যে
কথা শুনেছে ফ্যান্সদের, মানে যারা যারা জেউসোকে পছন্দ করছিল না অ্যাজ এ চ্যাম্পিয়ন, তাদের কথা শুনে জেউসোর কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নিয়েছে। কিন্তু এবার সেটা কাকে দেবে সেটা পুরোপুরি ডাব্লিউডাব্লিউ আর ট্রিপল এইচের ব্যাপার। আর তারা আবার গুন্থারকে দিয়েছে, আর গুন্থারকে দেওয়ার পেছনে কারণ আছে যেটা নিয়ে একটু পরে কথা বলছি। কিন্তু এরপর জেউসের কী হবে সেটা আমরা কেউ জানি না, কিন্তু আপাতত জেউসের তো ক্যারেক্টার কোনোভাবে পড়েনি। হ্যাঁ, আমরা বলতে পারি জেউসের ক্যারেক্টারে যা দোষ আছে সেটা জেউসের কিছুটা নিজস্বও আছে, কারণ জেউসও সেইভাবে কিছু বলছে না। আবার যেমন বললাম যে অ্যাজ আ ফেস ক্যারেক্টার হিসেবে অনেক রেস্ট্রিকশনও চলে আসে, কিন্তু আবার রেস্ট্রিকশন আসে মানে এটাও না যে 4 লেটার 1 ওয়ার্ডস ইট, এইটা কোনো প্রোমো, মানে এইটা মানে কী বলবো, মানে এটা করতেও নিজের মধ্যে কেমন অদ্ভুত লাগে। আর জেউসের প্রায় প্রত্যেকটা প্রোমোতে এটাই থাকে, আর এর মানে বেশি কিছু থাকে না। তো জেউসও বলতে পারে যে নিজের ক্যারেক্টারকে নিজে কিছুটা একটুখানি মানে উইক বানিয়ে দিয়েছিল। কিন্তু আপাতত আমরা যেমন দেখতে পাচ্ছি যে জেউসো আর কোডি রোডসের আজকে ম্যাচ ছিল রয়ের এপিসোডে, যেখানে কোডি রোডস জেউসোকে হারিয়ে দিয়েছে। আর জেউসোকে যে ওভার পুশ করছে না ডাব্লিউডাব্লিউই, এটাও একদিকে ঠিক আছে, যদিও এই টার্মগুলো আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু একদিকে দেখে ভালো লাগছে যে জেউসোকে আপাতত কিছুটা মানে সেফ জোনে রাখছে ডাব্লিউডাব্লিউ। এখন জেউসোকে আবার সে সব কিছু দিয়ে দিচ্ছে না, যার ফলে কিনা ফ্যান্স তার উপর আরও বেশি রেগে যাক। তো আজকে কোডি রোডস জিতে গেছে আর কিং অফ দ্য রিংয়ের ফাইনালে চলে গেছে। আর কিং অফ দ্য রিং ফাইনালের কথা যখন হচ্ছে তখন তো কথা বলতে হবে স্যামি জেন আর র্যান্ডি অর্টনেরও, কারণ আমরা সবাই জানতাম যে স্যামি জেনের তো একটা সৌদি আরব কোটা থাকেই, যে সৌদি আরবে গেলে স্যামি জেনকে তো নিয়েই যাবে কিং অফ দ্য রিংয়ের ফাইনালে। কিন্তু ডাব্লিউডাব্লিউ সেদিক থেকেও ভালো কাজ করেছে, যে যদিও স্যামিজেনকে সৌদি আরবের লোকরা ভালোবাসে, কিন্তু তবু স্যামিজেনকে মানে একটু পেছনে রেখে র্যান্ডি অর্টনকে চান্স দিয়েছে কিং অফ দ্য রিংয়ের ফাইনালে যাওয়ার জন্য। যার ফলে কি হয়েছে, কিং অফ দ্য রিংয়ের ফাইনালে আমরা র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের সেই ড্রিম ম্যাচটা দেখতে পাচ্ছি, যেটার জন্য অনেকদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম। হ্যাঁ, এটা হয়তো আমরা ভেবেছিলাম যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য হবে, কিন্তু সেটা হয়নি। কিন্তু কিং অফ দ্য রিংয়ের ফাইনালে এই ম্যাচটা হচ্ছে, এটাও কিন্তু কোনো কম বড় কথা না। উল্টে এখন তো এই ম্যাচটা আরও বেশি আনপ্রেডিক্টেবল হয়ে গেছে যে অ্যাকচুয়ালি জিতবে কে, র্যান্ডি অর্টন আমাদের নতুন কিং হবে নাকি কোডি রোডস আমাদের নতুন কিং হবে। এবার কে কিং হবে যেমন বললাম সেটা নিয়ে তো আমরা মানে প্রেডিকশন ভিডিওতেই কথা বলবো, কিন্তু যাই হোক না কেন, স্যামি জেনের কথা যদি বলা হয় তাহলে স্যামি জেনকেও কিন্তু ডাব্লিউডাব্লিউ ছেড়ে দেয়নি, কারণ স্যামি জেনের থ্রু ডাব্লিউডাব্লিউ আর একটা সুপারস্টার যেও কিনা খুব ফ্যান ফেভারিট, তারও কিছুটা ডিমান্ড বাড়িয়ে তুলেছে, বা তাকেও টিভি টাইম দিয়েছে, বা তাকে একটা বড় ম্যাচ দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, এখানে আমি কথা বলছি ক্যারিয়ান ক্রসের, কারণ ক্যারিয়ান ক্রস এখন ফ্যান্সদের মধ্যে এতটাই ওভার আছে, সে ডিজার্ভও করে, তার মধ্যে সব কিছুই অ্যাবিলিটি আছে, শুধু সে টিভি টাইম পাচ্ছিল না। আর এই কারণে সে এতদিন ধরে নাটক করে যাচ্ছিল আর স্যামি জেনের পেছনে পড়েছিল। আর স্যামি জেন বলেছিল যখন সে কিং অফ দ্য রিংয়ের এই পুরো ঝামেলা থেকে বেরিয়ে যাবে তখন নেক্সট সে ক্যারিয়ান ক্রসের জন্যই আসবে। আর আজকে রয়ের এপিসোডে আমরা দেখতে পেয়েছি যে সেই ক্যারিয়ান ক্রস স্যামি জেনকে আর কি মানে আবার রাগাতে এসেছিল, আর স্যামি জেন আজকে ক্যারিয়ান ক্রসকে রাগে একটা ঘুষি মেরে দিয়েছে, আর যার ফলে নাইট অফ চ্যাম্পিয়ন্সে আমরা ক্যারিয়ান ক্রস ভার্সেস স্যামি জেনের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এবার এর ফলে ভালো জিনিস কী হলো, যেমন বললাম যে সৌদি আরব স্যামি জেনকে খুব ভালোবাসে, সেই কারণে স্যামি জেন সৌদি আরবে যাচ্ছে, একটা ম্যাচও পাচ্ছে, বা সেটা কিং অফ দ্য রিংয়ের ফাইনালের জন্য হচ্ছে না, সেখানে আমরা আরও বড় ম্যাচ পেয়ে গেছি র্যান্ডি অর্টনের কোডি রোডসের, কিন্তু স্যামি জেনও যাচ্ছে, আর স্যামি জেনের সাথে ম্যাচ হচ্ছে কার, ক্যারিয়ান ক্রসের, যাকে কিনা ডাব্লিউডাব্লিউ ফ্যান্সরা এতদিন ধরে ডিমান্ড করছিল যে তাকে টেলিভিশনে আনা হোক, তাকে টিভি টাইম দেওয়া হোক। এবার টিভি টাইম তো দিচ্ছে, শুধু তাই না, একটা বড় প্রিমিয়াম লাইভ ইভেন্টে একটা বড় ম্যাচেও ক্যারিয়ান ক্রস জায়গা পেয়ে গেছে, যেটা ক্যারিয়ান ক্রসের কেরিয়ারের জন্য একটা বিশাল বড় বুস্ট। এবার এইখান থেকে ক্যারিয়ান ক্রসকে মানে নিজেকে তুলে ধরতে হবে, নিজের যে মানে সুযোগটা সে পেয়েছে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে, আর এর ফলে যদি ক্যারিয়ান ক্রস এরপর একটা বিশাল বড় সুপারস্টার হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে এটাই ছিল ক্যারিয়ান ক্রসের সেই ব্রেকিং পয়েন্ট। তো এই সুযোগটাকে ক্যারিয়ান ক্রসকে সত্যি কাজে লাগাতে হবে। ম্যাচ হারুক কি জিতুক সেটা বড় কথা না, কিন্তু এমন কিছু করতে হবে যার ফলে যাতে ক্যারিয়ান ক্রসের উপর মানে ডাব্লিউডাব্লিউ ট্রিগার পুল করতে বাধ্য হয় এরপর। তো এখান থেকে ক্যারিয়ান ক্রস একটা ভালো সুযোগ পেয়ে গেছে, আর এই কারণে আমি বলছি যে ট্রিপল এইচ অল্প কিছুক্ষণের জন্য হলেও আপাতত ফ্যান্সদের কিছু ডিমান্ড শুনছে আর কিছু কথা রাখছে, যেটা অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউর জন্য বেনিফিশিয়াল হবে। এবার ফিরে আসা যাক আবার সেই গোল্ডবার্গ ভার্সেস গুন্থারের কথায়, মানে যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম আর কি। তো দেখো, এইটা তো একটা রিউমার এসেছিল যে ট্রিপল এইচ গোল্ডবার্গকে খুব একটা পছন্দ করে না, কিন্তু ট্রিপল এইচ নিজের পার্সোনাল চয়েসকে দূরে রেখেও গোল্ডবার্গের সাথে কাজ করতে রাজি হয়েছে, এটা একটা সত্যি অনেক বড় ব্যাপার। আর গোল্ডবার্গের যেটা রাখছিল যে ভিন্স ম্যাকম্যান তাকে একটা রিটায়ারমেন্ট ম্যাচ দেবে বলে, সেটা মানে দিতে পারেনি কোনো কারণে, তো সেই জিনিসটাও এবার হতে চলেছে, কারণ ডাব্লিউডাব্লিউতেই গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচ হতে চলেছে। আর আজকে মাইকেল কোলের সাথে গোল্ডবার্গের যে ইন্টারভিউটা ছিল রয়ের এপিসোডে, সেখানে গোল্ডবার্গ এটা মানে ফাইনাল করেছে যে তার সাথে গান্থারের যে ম্যাচটা হতে চলেছে ওইটাই তার রিটায়ারমেন্ট ম্যাচও হতে চলেছে। এবার মাইকেল কোল জিজ্ঞাসা করেছিল যে তখন কী হবে যদি তুমি চ্যাম্পিয়নশিপ জিতে যাও, তখন গোল্ডবার্গ বলেছিল যে এটা একটা ইন্টারেস্টিং ডিলেমা। এবার ডিলেমার কী আছে জানি না, কারণ চ্যাম্পিয়নশিপ জিতে গেলে তার কাছে চ্যাম্পিয়নশিপ থাকবে, এবার সে সেটা রিলিংকুইশ করবে নাকি সেটা নিয়ে জন সিনার মতো বেরিয়ে যাবে, সেটা পুরোপুরি তার হাতে। কিন্তু যাই হোক না কেন, এই যে গোল্ডবার্গ আবার ডাব্লিউডাব্লিউতে আসছে, তাও ট্রিপল এইচের এটা একটা সত্যি বিশাল বড় জিনিস। এবার অনেকে হয়তো গোল্ডবার্গকে সেইভাবে পছন্দ করে না, কিন্তু অ্যাকচুয়ালি গোল্ডবার্গও অনেক মানে একটা টাইপ অফ অডিয়েন্সকে ক্যাটার করে,
কারণ হয়তো তোমাদের গোলবার্গকে পছন্দ নাও হতে পারে, কিন্তু এরকম একটা টাইপের অডিয়েন্স আছে যারা কিনা এরকম গোলবার্গ, আন্ডারটেকার, ব্রক লেসনার এদের মতো মানে বড় বড় সুপারস্টারদের দ্বারা আকর্ষিত হয়, আর সেই টাইপের অডিয়েন্সকে ক্যাটার করার জন্য গোলবার্গকে প্রয়োজন ছিল। কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লেজেন্ডসদের অনেক মানে যাকে বলা যায় ঘাটতি পড়ে গেছে। একটা সময় যেমন আমাদের কাছে আন্ডারটেকার অ্যাভেলেবেল ছিল, ওই দিক থেকে ব্রক লেসনার অ্যাভেলেবেল ছিল, মাঝে মাঝে আমরা স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে দেখতে পেয়ে যেতাম, কিন্তু এখন সেসব কিছু পসিবল না, কারণ এদের মধ্যে বেশিরভাগ লোকই রিটায়ার হয়ে গেছে, নালে আর আসেই না। তো সেইখানে সেই পুরোনো দিনের লেজেন্ড বা রেসলারদের যদি আবার ডাব্লিউডাব্লিউ ফিরিয়ে আনে, তাহলে অনেক পুরোনো অডিয়েন্স আবার ডাব্লিউডাব্লিউ দেখতে ফিরে আসবে। আর গোলবার্গ হলো সেই টাইপেরই একটা ক্যারেক্টার যে কিনা ডাব্লিউডাব্লিউতে এলে তাকে লোকের ভালো লাগুক বা না লাগুক, সে আইবল তো অ্যাট্রাক্ট করে। আর সেই কারণে গোলবার্গ ভার্সেস গুন্থারের এই যে ম্যাচটা হতে চলেছে, এটা একটা বিশাল বড় ম্যাচ। আর এটা যেহেতু ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য হতে চলেছে, তো দেখা যাক এখানে ডাব্লিউডাব্লিউ ডিসিশন কী নেয়। এটা তো গোলবার্গের রিটায়ারমেন্ট ম্যাচ, এটাও এখন অ্যানাউন্স হয়েই গেছে। তো এই ম্যাচে কি গুন্থার গোলবার্গকে হারিয়ে দেবে, সেটাও একটা দেখার বিষয় হবে। আর যদি গোলবার্গ জিতে যায় তারপরে কি হতে পারে, আর সে সেই চ্যাম্পিয়নশিপটার সাথে কি কন্টিনিউ করবে, না সেটা নিয়ে বেরিয়ে যাবে, নাকি সেটাকে রিলিঙ্কুইশ করে দেবে, এটাও একটা বড় স্টোরি হতে চলেছে। তো গোলবার্গ ম্যাচ যেমনই দিক না কেন, গোলবার্গের ফিরে আসায় ডাব্লিউডাব্লিউর দিকে অনেক আইবল অ্যাট্রাক্ট হয়েছে, যেটা এই সময় প্রোডাক্টের জন্য দরকার ছিল। আর এই জিনিসটা ট্রিপল এইচকে মানতে হবে যে ট্রিপল এইচ ভালো কাজ করেছে, যে নিজের পার্সোনাল চয়েসকে একটু দূরে সরিয়ে রেখে ডাব্লিউডাব্লিউর কথা ভেবেছে, ফ্যান্সদের কথা ভেবেছে, আর যেটা সত্যি দরকার ছিল এই মুহূর্তে। এছাড়া পুরোনো ভেটারেনদের যখন কথা হচ্ছে, তখন আমরা অ্যালেক্সা ব্লিস আর শার্লেট ফ্লেয়ারের মধ্যে এখন আমরা একটা লাভ হেট রিলেশনশিপ দেখতে পাচ্ছি, যেখানে শার্লেট তো অ্যালেক্সা ব্লিসের সাথে কাজ করতে চাইছে না, কিন্তু অ্যালেক্সা ব্লিস শার্লেটকে সাহায্য করছে। যখন শার্লেটের উপর অ্যাটাক হচ্ছে তখন অ্যালেক্সা ব্লিস এসে তাকে বাঁচাচ্ছে, মানে অ্যালেক্সা ব্লিস শার্লেটের সাথে কাজ করতে চাইছে, হয়তো অ্যাজ আ টিম হিসেবে কাজ করতে চাইছে, কিন্তু শার্লেট এখনও সেভাবে রাজি হচ্ছে না। তো এটাও একটা ভালো স্টোরি যে তারা কি একসাথে কাজ করবে নাকি তারা একে অপরের এগেনস্টে যাবে। আর একসাথে যদি কাজ করে আমার তো মনে হয় সেটা মানে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্যই যাবে, যেটা এখন মানে দুটো চ্যাম্পিয়নশিপই ক্যারি করছে রাকেল রড্রিগেজ, কারণ লিভ মর্গান তো আনফর্চুনেটলি ইনজিওর্ড হয়ে গেছে, তাকে এখন বেশ কিছুদিন অন্তত কয়েক মাস তো ডাব্লিউডাব্লিউর বাইরে থাকতে হবে। তো এই সময় যদি ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ শার্লেট আর অ্যালেক্সা ব্লিসের কাছে যায় কোনোভাবে, তাহলে সেটা তো ভালো বই, মন্দ কিছু হবে না, কারণ এমনি এই চ্যাম্পিয়নশিপটার কেয়ার কেউ করে না। তো সেইখানে যদি অ্যালেক্সা ব্লিস আর শার্লেট এমন দুই সুপারস্টারের কাছে যায় যারা অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউতে বড় নাম, আর যাদের দুজনকে অ্যাকচুয়ালি ফ্যান্সরা দেখতে চায়, মানে এবার একসাথে দেখতে চাক বা আলাদা আলাদা দেখতে চাক, কিন্তু দেখতে তো চায়। আর বিশেষ করে অ্যালেক্সা ব্লিসকে তো কোন ফ্যান পছন্দ করে না। তো সেই দিক থেকে দেখতে গেলে যদি এই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা তাদের কাঁধে দেওয়া হয়, তাহলে চ্যাম্পিয়নশিপটারও ভ্যালু কিছুটা মানে বাড়ানো যাবে, যেটা অলরেডি অনেকটাই মানে ডাউনগ্রেডেড হয়ে আছে। তো সব দিক থেকে দেখতে গেলে তারা যদি একসাথে কাজ করে, তো সেটা ডাব্লিউডাব্লিউর পক্ষে একটা ভালো জিনিসই হতে চলেছে। আর ভবিষ্যতে তাদের এই স্টোরি লাইনটাকে একে অপরের এগেনস্টও করা যেতে পারে। আর সামনে এভলিউশন প্রিমিয়াম লাইভ ইভেন্টও আসছে, তো দেখা যাক ডাব্লিউডাব্লিউ এখন কী বিচার করছে, কিন্তু এটাও একটা ইন্টারেস্টিং স্টোরি চলছে ডাব্লিউডাব্লিউতে। তাছাড়া আমরা এজে স্টাইলসকেও এখন দেখতে পাচ্ছি যে সেই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপকে চেস করছে ডমিনিকের এগেনস্ট, যদিও আনফর্চুনেটলি ডমিনিক স্টোরি লাইনে ইনজিওর্ড হয়ে গেছে। নাইট অফ চ্যাম্পিয়ন্সে ডমিনিক আর এজে স্টাইলসের ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছে। তবু আমরা এটুকু তো জানি যে এজে স্টাইলসের এরপরে নেক্সট টার্গেট হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, আর তার কাছে যদি চ্যাম্পিয়নশিপ চলে আসে, এর থেকে ভালো বিষয় আর কী বা হতে পারে। এবার এইখানে যখন এত বড় বড় সুপারস্টারের কথা বলা হচ্ছে, তখন আরেকটা সুপারস্টার যাকে কিনা ফ্যান্সরা দেখতে চাইছিল, তাকে তো ফ্যান্সরা এটাও চাইছিল যে যাতে সে মানি ইন দ্য ব্যাঙ্ক জিতে যায়, কিন্তু মানি ইন দ্য ব্যাঙ্ক সে জিততে পারেনি। কিন্তু মানি ইন দ্য ব্যাঙ্ক না জিতেও যে মানি ইন দ্য ব্যাঙ্ক জিতেছে তার সাথে সে ফিউডে চলে এসেছে। আর এখানে আমি কথা বলছি LA নাইটের। এবার LA নাইটকে ফ্যান্স যেভাবে সাপোর্ট করছে, আর মানি ইন দ্য ব্যাঙ্ক খেয়ে যাওয়ার পর যেভাবে সবাই ডিমান্ড করছিল যে তারা LA নাইটকে চায়, তো সেইটাকে দেখে ডাব্লিউডাব্লিউ এখন LA নাইটকে সেথ রলিন্সের এগেনস্টে একটা ফিউডে দাঁড় করিয়ে দিয়েছে। এবার দেখো, শুধু ডাব্লিউডাব্লিউতে পুশ পাওয়ার মানে এইটা না যে শুধু চ্যাম্পিয়নশিপের পেছনে যাচ্ছি। যদি ডাব্লিউডাব্লিউতে কোনো বড় সুপারস্টারের এগেনস্টে তুমি কোনো ফিউড পাও, সেটাও তোমার এটা সাকসেস। আর LA নাইটের জন্য এখন সেটাই হয়েছে। LA নাইট হয়তো কোনো চ্যাম্পিয়নশিপের জন্য যেতে পারেনি, কিন্তু সেথ রলিন্সের এগেনস্টে, যেই সেথ রলিন্স কিনা এখন ডাব্লিউডাব্লিউতে বলতে পারে যে সবথেকে হট টপিক চলছে, তার এগেনস্টে একটা 1-on-1 ফিউডে যাওয়া, এটাও কোনো কম বড় ব্যাপার না। আর যেহেতু সবাই LA নাইটকে বড় জায়গায় দেখতে চাইছিল, আর সবাই চাইছিল যাতে LA নাইট বড় কিছু করুক, বড়োভাবে পুশ পাক, চ্যাম্পিয়নশিপের জন্য যাক, তো সেই কারণে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য LA নাইটকে নিয়ে যায়নি, কিন্তু সেথ রলিন্সের এগেনস্টে ফেলে দিয়েছে, যেটা LA নাইটের কেরিয়ারের জন্য ভালোই জিনিস হবে, মানে ভালো বই মন্দ জিনিস তো হবে না। আর সেখানে LA নাইট এখন নিজের কাছে সুযোগ আছে, মানে LA নাইটের কাছে সুযোগ আছে যে নিজেকে তুলে ধরার, নিজেকে সত্যি একজন বড় সুপারস্টার হিসেবে প্রমাণ করা, যাতে তারপরে LA নাইট ভবিষ্যতে যখন কোনো চ্যাম্পিয়নশিপের জন্য যাবে, তখন অ্যাকচুয়ালি তাকে মনে হয় যে হ্যাঁ, সেই চ্যাম্পিয়নশিপটার জন্য যোগ্য, বা সে এই চ্যাম্পিয়নশিপটাকে ক্যারি করার জন্য রেডি। বিশেষ করে এখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কথা হচ্ছে। তো
এখানে সেথ রলিন্স তাকে খুব ভালোভাবে হেল্প করতে পারে। তো এই যে স্টোরি লাইনটা চলছে এটাও ডাব্লিউডাব্লিউর ভবিষ্যতের কথা ভেবে একটা ভালো স্টোরি লাইন চলছে, যেটা এলএ নাইট আর এলএ নাইটের ফ্যান্সদের জন্য একটা বিশাল ভালো অপরচুনিটি নিজের সুপারস্টারকে বড় স্টেজে দেখার জন্য। তো এরকম বলতে থাকলে এখনও অনেক পয়েন্ট আছে যেগুলো কিনা আমি তুলে ধরতে পারি, কিন্তু আমি মেন যেইগুলোর জন্য এখন ডাব্লিউডাব্লিউ আবার ইন্টারেস্টিং হতে চলেছে, আর এক কথায় বলতে পারা যায় যে হাইপটা ডাব্লিউডাব্লিউ থেকে চলে গেছিলো সেই হাইপটা আবার ধীরে ধীরে ফিরে আসছে। সেগুলোর জন্য এই কটা পয়েন্ট আমার মনে হলো তুলে ধরা দরকার। আর এছাড়াও অনেক পয়েন্ট আছে যেমন বললাম, কিন্তু সেগুলো বলতে গেলে ভিডিও আরও বেশি লম্বা হয়ে যাবে, তো আমি অত কিছু বলতে চাই না। কিন্তু যাই হোক না কেন, যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছো। আর নাইট অফ চ্যাম্পিয়ন্সের প্রত্যেকটা ম্যাচকে নিয়ে কথা হবে, তো সেটার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটাকে ক্লিক করে দিয়েছো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।